সামনেই লোকসভা ভোট, কিন্তু তার আগে আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেও নবীন প্রবীণ দ্বন্দ্বে একেবারে তুলকালাম পরিস্থিতি। প্রবীণ নেতাদের বক্তব্যের সমালোচনা এবার রাজ্য সাধারণ সম্পাদক। এই নির্বাচনে অভিষেক যদি লড়াই করেন, আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না, মন্তব্য করেছেন সুব্রত বক্সী। আর তার সমালোচনা করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনকে। এদিকে আজ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে, যার পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। আসুন আপনাদেরকে প্রথমেই শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মন্তব্যের তীব্র সমালোচনা করতে গিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। এবং তিনি বলেছেন যে অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কি করে। সুব্রত বক্সীর বাক্য গঠনে সমস্যা আছে। অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য। অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ কেন ব্যবহার করা হচ্ছে, এভাবেই বিস্ফোরক কুণাল ঘোষ। যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন, মানে তার আরো কিছু সাজেশন থাকে, তাকে যদি আরো সক্রিয় করা যায়, আমরা সবাই চেষ্টা করছি, সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি। বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে বৌশালীকে টেনেছে, বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু, তাহলে মমতা দিও যেমন জানেন, দলের সভাপতি কথা বলুন, সেটা শর্ট আউট করুন। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না। ঠিক কোন মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ এই মন্তব্য করলেন, অর্থাৎ সুব্রত বক্সী কি বলেছেন? তিনি বলেছেন যে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন, জোড়া ফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। আমি ঠিক এই জায়গা থেকে সরাসরি রিজুদার কাছে আসবো। দুটো বক্তব্য, অর্থাৎ দুজনের বক্তব্যই আমরা পরপর সামনে রাখলাম। সেখান থেকে একটাই প্রশ্ন আসে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই আদি নব্য দ্বন্দ্ব মেটানোর জন্য তিনি আসরে নেমে বলছেন পুরনো চাল ভাতে পারে, নতুন চাল আগে বারে। তিনি যখন আসরে নামছেন তারপরেও দেখা যাচ্ছে দলের এই যে নবীন প্রবীণ কোন্দল, সে তো যাই কে সেই অবস্থা। দেখুন, প্রথমেই আমি বলি দলে কোনো নবীন প্রবীণ কোন্দল নেই। এইটাকে তরজা করা হচ্ছে, কিছু সংবাদ মাধ্যম করছে, বিরোধীরা করছে। মানে এই দুজনের বক্তব্যের মধ্যেও মানে কোনো রকম কোনো কোন্দল প্রকাশে আসছে না। এক সেকেন্ড, আমি বলে নি একটু, কোনো রকমের কোনো কোন্দল নেই। এটাকে জিইয়ে রাখা হচ্ছে। তো নিজেই বলছেন। আমি বলছি, শুনে নিন না, যে কোনো সংবাদ মাধ্যমের পেছনে নেই, মানে কেউ গিয়ে বলেনি যে আপনি বলুন। আমি বলছি তো, এই খবরগুলো পরিবেশন করার খুব দরকার আছে সংবাদ মাধ্যম এবং বিরোধীদের, কারণ তাদেরকে তাদের দোকান বজায় রাখতে হবে, দোকান চালাতে হবে। আসল কথাটা আমি বলে দিচ্ছি, আমি একটু আমি বলাটা শেষ করে নিই। দেখুন, দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। আজকে আমার লিডার, আমার নেতা অভিষেক ব্যানার্জি, কিন্তু তিনি নিজে বলেছেন অভিষেক ব্যানার্জি যে তার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের মাধ্যমে সারা বাংলায় একটা সংগঠন তৈরি করেছেন, জনসংযোগ তৈরি করেছেন, একটা আন্দোলন গঠন করেছেন। যারা বাংলার সাথে বঞ্চনা করছে, যেমন কেন্দ্রীয় সরকার, বাংলার স্বার্থে তিনি লড়াই করছেন। আর তিনি এই লড়াইটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য।
জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে বাংলার মানুষ ভোট দেয়, এটা তো এর মধ্যে তো কোনো দ্বিমত নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন এবং হাতকে শক্তিশালী করছেন অভিষেক ব্যানার্জি, এর মধ্যে কোনো দ্বিমত নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সব মানা গেল, কিন্তু কুণাল ঘোষ যে মন্তব্যটা করেছেন তাহলে তার পেছনে কোনো রকম কোনো উদ্দেশ্য নেই, সেটাই বলতে চাইছেন? দেখুন, কুণাল দা আর বক্সিদা যে কথাটা বলেছেন, আমাদের 27 বছরের সভাপতি সুব্রত বক্সি, তিনি যে কথাটা বলেছেন, আমার মানে আমার দৃষ্টতা নেই যে তার কথায় কিভাবে কি তিনি বাক্য ব্যবহার করেছেন বা কিভাবে তিনি সাজিয়েছেন। তাহলে সতর্ক করতে পারতো কুণাল ঘোষকে। এক সেকেন্ড, দলের কুণাল দা রিয়াকশন দিয়েছেন, সুব্রত বক্সি একটা বক্তব্য রেখেছেন, আমি দলের মুখপাত্র, আপনার চ্যানেলে বসে আছে, আমি তো এখানে বসে আপনাকে পার্টি স্ট্যান্ডটা বলছি, আপনি তরজায় যাচ্ছেন কেন? আমি তো মুখপাত্র হয়ে দলে আইবিপি আনন্দে 6টার সময় বসে পার্টি স্ট্যান্ডটা আপনাকে বলছি, যে ছাত্র যুব এবং আমার মতো মুখপাত্রদের লিডার অভিষেক ব্যানার্জি লিডারের নাম মমতা ব্যানার্জি। তিনি তো একবারও বলেননি তিনি নেতা। আর অভিষেক ব্যানার্জি কোনোদিনই ময়দান ছেড়ে যাচ্ছেন না, তিনি লড়াই করেছেন, করছেন, আগামী দিনেও করবেন। আর তিনি সংগঠিতভাবে এই লড়াইটা করবেন বিরোধীদের বিরুদ্ধে বাংলার স্বার্থে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আশীর্বাদে। এটা তো আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট, আমি আপনাকে বলছি। এবার কুণালদার বক্তব্য, বক্সিদার বক্তব্য আপনারা কিভাবে পরিবেশন করবেন মানুষের সামনে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কিছু বলতে পারি না। কিন্তু আমি বলছি যে এই তরজা করে দোকান না চালিয়ে আসল যে মূল বক্তব্য। বিমল শঙ্কর নন্দর কাছে আসতে চাইবো যে তৃণমূলের রাজ্য সভাপতি, তাকে কোথাও গিয়ে কটাক্ষ করছেন কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। না, কার দোকান কিভাবে চলবে সেটা তার ঠিক করবে। আমার দলের কথা বলতে পারি, অন্তত অন্য কোনো যে দোকানগুলোতে চোরাই মাল থাকে সেই দোকানের ধারে কাছে আমরা অন্তত যাই না, এইটুকু অন্তত আমরা ঠেকে শিখেছি যে চোরাই মাল যারা বেচে ফেলছে যে কোনো দিন ধরা পড়বে, ওদের ধারে কাছে না যাওয়াই ভালো। দ্বিতীয় কথা হচ্ছে, এই আজকে যা গত কয়েকদিন ধরে ঘটছে, যার একটা ক্লাইম্যাক্সে পৌঁছেছে আজকে, এটা দেখলে জটায়ু যা লিখতেন, আপনারা অলরেডি ওটা লিখে দিয়েছেন, তৃণমূলের তুলকালাম, ওটা জটায়ু হয়তো এটাই লিখতেন। অর্থাৎ কে কাকে ভাব সম্প্রসারণ শেখাচ্ছে, কে কাকে বলছে বেটার বাক্য গঠনে গোলমাল আছে, কে কাকে বলছে যে ও অত বড় কথা বলার কে। সব মিলিয়ে ওই দাপর যুগে মহাভারতের শেষের দিকে ঘটেছিল না, শ্রীকৃষ্ণের যদুবংশ নিজেদের মধ্যে কাটাকাটি করে নির্বংশ হয়ে গিয়েছিল। আমি জানি না সেই মুসল পর্বটা শুরু হয়ে গেল কিনা, তবে মুসল পর্ব শুরু হওয়াটা খুব স্বাভাবিক, কারণ একটা রাজনৈতিক দলের যদি মতাদর্শ না থাকে, একটা রাজনৈতিক দলের গোটা লক্ষ্যটাই যদি থাকে পকেট ভর্তি করা টপ টু বটম, সেই রাজনৈতিক দলে গোলমাল হবেই, অবশ্যম্ভাবী। সেটাই ঘটেছে এবং শুধু ধ্বংস হওয়াটা বাকি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই একটু আগে আপনি বললেন না যে কেন কুণাল ঘোষকে সতর্ক করে দিচ্ছে না। আরে কে কাকে সতর্ক করে? আপনি ভূভারতে শুনেছেন যে একটি লোককে যখন এই দলে এই সরকারই অ্যারেস্ট করেছিল, একমুখ দাড়িগোঁফ নিয়ে, যখন এই দলের সর্বোচ্চ নেতৃত্বকে যে ভাষায় গালি দিত, আজ অব্দি তার জন্য ক্ষমাও চায়নি, সেই কথা উইথড্র করেনি, তারপরে সে সাধারণ সম্পাদক, এটাই চলে। আর কি শুনে নিন, মুসল পর্বের কথা আপনি বললেন, তো মুসল পর্বের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যখন দলের কর্মীরা দলের শীর্ষ নেতা এবং রাজ্য সভাপতিকে জুতোর বিজ্ঞাপন দিয়ে, আচ্ছা জগন্নাথ সরকারের মতো কেন্দ্রীয় মন্ত্রীকে যখন তালা বন্ধ করে বসিয়ে রাখছে, তাকে বলে মুসল পর্ব। আর যে দলের একমাত্র আন্দোলনের ইতিহাস একটা 500 বছরের মসজিদ ভেঙে দেওয়া, তার থেকে বড় বড় ডায়লগ আমরা শুনতে চাই না। আপনারা আগে নিজেদের ঘর সামলান, পরে বাংলার কথা ভাববেন। শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ রোজ টিভির পর্দায় দেখা যাচ্ছে। ওই স্বপ্ন দেখতে দেখতে দলটা ধ্বংস হয়ে যাবে। ওই স্বপ্ন দেখতে দেখতে আমরা মমতা ব্যানার্জির ছবি বুকে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আবার ভোটে জিতবো, আপনারা কি করবেন ভাবুন। না, ব্যাপার হচ্ছে তৃণমূল আর বিজেপিকে প্রশ্ন করলে তৃণমূল বিজেপি একই অবস্থায়, মানে একই অস্ত্রে বিদ্ধ আর কি। তার কারণ হচ্ছে তৃণমূলের যিনি বড় অ্যাসপিরেন্ট ছিলেন, যিনি ভাবতেন এক সময় আমি অনেক বড় চেয়ার দখল করবো, সে এখন বিজেপির অনেক বড় চেয়ার দখল করে বসে আছে, এক নম্বর। যাই হোক, যাদের নিয়ে আলোচনা করছেন এরা বাংলার কোনো মহাপুরুষ নয়, আমাদের কোনো ইন্টারেস্টও নেই তৃণমূলে কি হচ্ছে না হচ্ছে। তার কারণ চাকরি যে দল দেয় না, চাকরি চুরি করে, তাদের প্রতি মানুষেরও ইন্টারেস্ট থাকা উচিত না। ব্যাপার যেটা হচ্ছে তৃণমূলটা কন্ট্রাক্টররা চালাবে না কারা চালাবে না সাংগঠনিক লোকেরা চালাবে, এ সিংহাসনের লড়াই। এ তো অনেক দিন ধরে চলছে, নতুন কিছু নয়। এ ওকে পছন্দ নয়, ওকে পছন্দ নয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় অনেককে নিয়ে চলতে পারেন না, উনি আর একজনকে নিয়ে চলতে পারেন, কাকে নিয়ে চলতে, তাদের এগুলো আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা যেটা বারবার করে বলছি, এটা রিজুরও এক্সপ্লেনেশন করা উচিত। স্পোক্স পার্সনের কথা উনি বলছিলেন যে পঞ্চায়েতে তৃণমূল ভার্সেস তৃণমূল যে খুনটা দেখা গেল,
ব্যাপক হারে সন্ত্রাস দেখা হলো। তৃণমূলকে খুন করে দিচ্ছে, কখনো পার্টি অফিসে ঢুকে খুন করে দিচ্ছে, কখনো কেউ দোরগোড়ায় চা খাচ্ছে সেখানে অ্যান্টি সোশ্যাল ঢুকে পড়ছে। তাহলে এই যে ঘটনাগুলো প্রত্যেক দিন ঘটছে এটা তো একটা চিন্তার বিষয়। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের কথা যদি আসে, যেটা নিয়ে আমরা বারবার বলছি, তোমরা জানো নিশ্চয়ই ইতিমধ্যে ভাঙড়কে টেক ওভার করে নিয়েছে 4টে থানা, কলকাতা পুলিশ এসে গেছে। তো ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফলকেশনগুলো প্রত্যেক সময় বেরোচ্ছে, তার জন্যে রাজ্যের সরকার, তৃণমূল পরিচালিত সরকার কি করছেন? এবং সবথেকে বড় কথা, রাজনীতির নাম করে যে ক্যাপিটালিস্ট পলিটিক্স ঢুকিয়ে দেওয়ার প্রবণতা, অর্থের বিনিময়ে রাজনীতি, ব্যবসার বিনিময়ে রাজনীতি, রাজনীতির অ্যাটমসফিয়ারটাই তো পশ্চিমবঙ্গে কুলসিত করে দেওয়া হচ্ছে। আমি এই জায়গা থেকে সুব্রত ছেলেরা কি আসবে রাজনীতি করতে? ওরাই হয়তো লাস্ট। রিজু, আমার শুধু আমার ভাতৃসমা আশুকে একটাই কথা বলার, যে আমাদের দলের মধ্যে মতবিরোধ থাকলেও তো কংগ্রেসের মতো হেমন্ত বিশ্ব শর্মা বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নেতারা কংগ্রেস ছেড়ে বেরিয়ে যেত না, নাম্বার 1। আর নাম্বার 2, অধীর চৌধুরীর নেতৃত্বে যে এত ভারতবর্ষের সবচেয়ে পুরনো দল শূন্যে পরিণত হয়েছে, আগে নিজের মূল্যায়ন করো, অন্য দলের ব্যাপারে ডায়লগ দেওয়ার আগে নিজের দলের মূল্যায়ন করো যে দেশের সবচেয়ে পুরনো দল শূন্যে পরিণত হয়েছে কেন। তাহলে অধীর চৌধুরীর আগে পদটা খারিজ করো, আর ভেবে চিন্তে কথা বলো। দেখো, আমরা সেই কালীঘাটে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সেই গলির মুখে আছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন। দলনেত্রীর বাড়িতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পৌঁছবেন, এটা নিয়ে বাড়তি কিছু কৌতূহল থাকতে পারে না। কিন্তু যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সময়টা তাৎপর্যপূর্ণ, যেখানে নবীন প্রবীণ বিতর্কে দলের অভ্যন্তরে, তৃণমূলের অভ্যন্তরে কার্যত ছায়াযুদ্ধ চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসছেন, তাকে সাক্ষাৎ করছেন, এটা খুব তাৎপর্যপূর্ণ। তুমি জানো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ির গলি, তার ঠিক পাশের গলি, সেই গলিতে দুদিন আগে বৈঠক করেছেন, এবং যেখানে তৃণমূলের একটা সংখ্যা, একটা 5 জন নেতার সঙ্গে বৈঠক করেছেন, এবং সেখানে অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনও দাবি করা হয়েছে যে আগামী নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সীমাবদ্ধ থাকতে চান ডায়মন্ড হারবারের মধ্যেই, এমনকি কোনো সাংগঠনিক দায়িত্ব কিংবা কোনো নীতি নির্ধারণের ব্যাপারে তিনি দায়িত্ব নিতে চান না। অর্থাৎ এই ক্ষোভ তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে। আজকে সুব্রত বক্সী, দলের প্রবীণ নেতা, দলের সভাপতি, তাকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ বক্তব্য রাখছেন। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, অন্যদিকে একদিকে ফিরহাদ হাকিম বলছেন, একদিকে কুণাল ঘোষ বলছেন। তৃণমূলের অন্দরে যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব, একাধিক বিষয়ে বাকযুদ্ধ চলছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে অভিমানী সুর ধরা পড়ছে, তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে যে তিনি ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকতে চান। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেকেন্ড ইন কমান্ড, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে সীমাবদ্ধ থাকতে চান। এই বিতর্কের মধ্যেই আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসাটা খুবই রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এখন দেখার এই বৈঠকের পর কি নির্যাস বেরোয়। এই যে বিতর্ক, এই বিতর্ক কি থামে, না এই বিতর্ক থামার কোনো সম্ভাবনা তৈরি না হয়। ব্যারাকপুর থেকে কলকাতা, একাধিক বিষয়ে তৃণমূলের অন্দরে কিন্তু একাধিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলছে, যেখানে সামনে লোকসভা নির্বাচন, সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদকই তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে তিনি সাংগঠনিক দায়িত্ব নিতে চান না, এবং তিনি নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান। এই বাকবিতণ্ডার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসা তাৎপর্যপূর্ণ। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের পর তৃণমূলের অন্দরের যে জট তৈরি হয়েছে বা যে বাকযুদ্ধ চলছে, সেটা নিরাময় হয় কিনা। একদিকে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব বিতর্ক চলছে, তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, এবং তার মাঝখানে সূত্র মারফত এখনো পর্যন্ত যা দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান, এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র মারফত আর কি দাবি করা হচ্ছে, আমাদের প্রতিনিধি সরাসরি কালীঘাট থেকে এই মুহূর্তে রয়েছে কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, এটাই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত মানে তাদের যে এই বৈঠক, সেই বৈঠকের আগে দলের অভ্যন্তরে কার্যত নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলছে। নবীন প্রবীণ দ্বন্দ্বই হোক কিংবা আজকে তৃণমূলের যে প্রতিষ্ঠা দিবস সেই পালনকে ঘিরেই হোক, কার্যত আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে দল। কারণ একটা তৃণমূলের নেতারা যা বলছেন তার উল্টো কথা বলছেন সেই দলেরই আর এক শ্রেণীর নেতা।
এবং সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক আজকে তাৎপর্যপূর্ণ। এমনিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলনেত্রীর সঙ্গে বৈঠক করবেন, এর মধ্যে কোনো নতুনত্ব থাকতে পারে না, কিন্তু যে প্রেক্ষাপটে আজকে বৈঠক সেই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ঠিক এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশের গলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসে তৃণমূলের 5 জন নেতার সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা সূত্র মারফত জানা গেছে। এবং সেখানে 2 দিন আগে তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান। দলের যে নীতি নির্ধারণ, দলের যে কোনো রকম কার্যকরী ভূমিকা, সেই ব্যাপারে তিনি এখনই কিন্তু কোনো মনোনিবেশ করতে চান না, একথা তিনি জানিয়ে দিয়েছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ঠিক সেই প্রেক্ষাপটে এবং তারপর আজকে যেখানে সুব্রত বক্সী এবং কুণাল ঘোষ, তাদের মধ্যে পারস্পরিক বাকযুদ্ধ বলা যেতে পারে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ফিরহাদ হাকিমের বক্তব্য, তৃণমূলের অন্দরে যখন নবীন প্রবীণ, এমনকি আজকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে একাধিক পরস্পর বিরোধী মন্তব্য উঠে এসছে, ঠিক সেই প্রেক্ষাপটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসা। এবং তুমি জানো উত্তর চব্বিশ পরগনায় শাসক দলের একজন সাংসদ, শাসক দলের একাধিক বিধায়কের মধ্যে কার্যত দ্বৈরথ চলছে। সেখানে তৃণমূলের সভাপতি তিনি গিয়েও সেই দ্বৈরথ মেটাতে পারেননি, অথচ তার বৈঠকে অনুপস্থিত থাকছেন শাসক দলেরই একজন বিধায়ক। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে যে দ্বন্দ্ব চলছে, তৃণমূলের অন্দরে যে পরস্পর বিরোধী মন্তব্যের কার্যত বাকযুদ্ধ চলছে সেটা বলা যেতে পারে। ঠিক সেই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে, সব মিলিয়ে যখন তৃণমূলের অন্দরে কার্যত বাকযুদ্ধ, সেই জায়গায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকের পর জানা যাবে অন্তত কি হলো, কিন্তু সেটাও নিশ্চিত করে বলা যাবে না যে এর ফলে আজকের এই বৈঠকের পরে বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে যে তৃণমূলের যে খারাপ তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেই বিষয়টা নিরাময় হয় কিনা এখন সেটাই দেখা। একদমই কৃষ্ণেন্দু, তুমিও নজর রাখো, আমরাও নজর রাখবো এই বৈঠক থেকে ঠিক কি নির্যাস বেরিয়ে আসে। আমি সরাসরি সুব্রত দত্তের কাছেই যেতে চাইবো যে প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের আজকে, সেখানে দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে, আর এরই মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাহলে কি দ্বন্দ্ব মিটবে বলে মনে হয়? প্রথমত হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের আভ্যন্তরীণ বিষয়ে কে কি বলছে রাজ্যের মানুষ সকলে দেখছেন, আপনি আমরা সবাই দেখছি। প্রশ্ন হচ্ছে যে যা বলছেন তাহলে কেউ একটা ঠিক কেউ একটা ভুল, এটা হতে হবে সাধারণভাবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মহাসচিব উনি ছিলেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, এখন কে এই শৃঙ্খলাটা কে দেখে আমি জানি না। তাহলে কেউ একটা ভুল কেউ একটা ঠিক, আচ্ছা দল থেকে না তাড়ালেও একটা ব্যবস্থা যে এ ভুল করছে তার বিরুদ্ধে আমরা এটা ব্যবস্থা নিলাম, রাজ্যের মানুষ দেখতে পেত যদি শৃঙ্খলা রক্ষা কমিটি থাকতো, আমি জানি না আছে কি না। 2 নম্বর বিষয় হচ্ছে আজকে বছরের প্রথম দিন যে ক্লাইম্যাক্স তোলার চেষ্টা হচ্ছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে, মানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর বাড়িতে গেছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, ওটা ওদের পারিবারিক সম্পর্ক। ক্লাইম্যাক্সটা তখনই হতো যে যদি এইরকম কোনো সূত্র মারফত খবর থাকতো যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো উনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তারা বৈঠক করে 1000 দিনের বেশি যারা রাস্তায় বসে আছে তাদের ভবিষ্যৎ ঠিক করতে চায়, এইটা যদি হতো ইট ইজ ক্লাইম্যাক্স। এছাড়া ওনাদের মধ্যে কি হবে কি হবে না এটা রাজ্যের মানুষের খুব একটা কিছু যায় আসে না। আমি এই জায়গা থেকে মহানন্দা কাঞ্জিলালের কাছে আসতে চাইবো, এই যে আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, যেদিনকে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো, একদম অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসলো, সেক্ষেত্রে সামনে লোকসভা ভোট, মানে তৃণমূলের ক্ষেত্রে কতটা মাইনাস পয়েন্ট এবং বিরোধীদের ক্ষেত্রে কতটা ডিভিডেন্ড? দেখো, তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সবাই জানে। এবং মানে যে কোনো দেশের পক্ষে এবং রাজ্যের পক্ষেও একটা ব্যাপার হচ্ছে যে গণতন্ত্র যদি ঠিকমতো বজায় রাখতে হয় তাহলে গণতন্ত্রের সংজ্ঞাটাকেও মেনে চলতে হবে। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে গণতন্ত্রটা ব্যক্তিতন্ত্রে পরিণত হয়েছে। অর্থাৎ ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে ধরেই কিন্তু ইলেকশন, কেন্দ্রীয় স্তরেও আমরা দেখছি নরেন্দ্র মোদীজিকে ধরেই কিন্তু ইলেকশন। এটা কিন্তু সঠিক গণতন্ত্র নয়। প্রথম গন্ডগোল এইখানেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই যে দ্বন্দ্বের কথাটা আমরা খবরে দেখছি বা কাগজে পড়ছি, এটা কোনো বিভেদ বা কোনো দ্বন্দ্বই কিন্তু কাম্য নয়। এবং তৃণমূল কংগ্রেসের যেটা সবথেকে বড় জোর ছিল সেটা হচ্ছে সংগঠন। সেই সংগঠনে যদি ফাটল ধরে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে
অ্যাকচুয়ালি সমস্যা তাদের ফেস করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে দ্বন্দ্ব আসতে পারে, নবীন প্রবীণ দ্বন্দ্ব হতেই পারে, একটা ফ্যামিলির মধ্যেও সেটা হয়, কাজে দল বড় হয়েছে কাজে সেটা হতে পারে। কিন্তু কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড অর্থাৎ সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এটা ডিল করছেন, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আর এটা তো মানতেই হবে যে এই প্রশ্নগুলো কিন্তু মিডিয়াতে উঠে আসছে, নানা রকম আলোচনা আমরা করছি। আজকে প্রথম দিন রাজ্য মানে একেবারে নববর্ষের প্রথম দিনে আমরা এই আলোচনাগুলো করছি, তার থেকে অনেক বেশি জরুরি উন্নয়ন নিয়ে আলোচনা করা, সার্বিকভাবে রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত সমস্যাগুলোয় গোটা দেশ জর্জরিত, রাজ্যে তো সেই প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা। একদমই এই জায়গা থেকে আচ্ছা আশুতোষ, দেখো আমি দুটো কথা বলবো। স্যার আপনি বলবেন, আপনারা তো বলবেন, বিজেপি তো বলবে। ব্যাপার হচ্ছে যে একদম ছোট্ট করে এখন হয়তো আমি জানি না, আই মে বি রং, কিন্তু আমার মনে হচ্ছে এখন ভালো বিজেপিকে খারাপ বিজেপিকে সেটা হয়তো লিস্ট হতে পারে দিল্লি ম্যানেজ হয়েছে কিনা দিল্লি বিজেপি, হতে পারে যে ইডি সিবিআই কোথায় আছে। কারণ আমরা বাংলার মানুষ দেখতে পাচ্ছি বিভিন্ন চুরির যা প্রকল্প হয়েছিল, ইডি সিবিআই হনলুলুতে বেড়াতে গেছে, ঘুমোচ্ছে। একেবারে এই সমস্ত প্রসঙ্গ সামনে থাকে, কিন্তু একটা প্রশ্ন উঠে আসে যে যেখানে প্রতিষ্ঠা দিবস সেখানে নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে আসছে। যদি দ্বন্দ্ব থেকে থাকে, দলের ভেতরে থাকতেই পারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তো দলের মধ্যে বৈঠক করে মিটিয়ে দেওয়া সম্ভব হতো। তাহলে এই সাংবাদিক বৈঠক করে একে অপরকে দোষারোপ করা বা বিস্ফোরক মন্তব্য বা পাল্টা মন্তব্যের কি প্রয়োজন? ঠিক যে বিষয়ে আমরা নজর রেখেছিলাম তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব, যা বারে বারে সামনে আসছে, সাংবাদিক বৈঠকের মাধ্যমে একে অপরকে বিস্ফোরক মন্তব্য করা, পাল্টা মন্তব্য করা। আর এই বিতর্কের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। কালীঘাটে তার বাড়িতে বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু তার আগে যে প্রশ্ন সামনে আসছে, অর্থাৎ যে প্রশ্ন জোরালো হচ্ছে, যেখানে একদিকে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব, তার মাঝখানে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে এই দ্বন্দ্বের মধ্যে একটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন? তৃণমূল সূত্রে কি দাবি করা হচ্ছে? একবার সরাসরি কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট থেকে। কৃষ্ণেন্দু, আধ ঘন্টা হয়ে গেল, কিছু কি পাওয়া গেল? কোনো কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোননি। স্বাভাবিকভাবে বৈঠকে কি হচ্ছে বা তাদের একান্তে কি কথা হচ্ছে সেটা এখনো প্রকাশ্যে আসা সম্ভব হয়নি। কিন্তু যে প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সেই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে তুমি জানো আজকে তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং সেই প্রতিষ্ঠা দিন আজকে শাসক দলের নেতারা যেভাবে পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, এবং দলের সর্বোচ্চ নেতা থেকে আরম্ভ করে দলের সাধারণ সম্পাদক পর্যন্ত তাদের একে অপরের বিরুদ্ধে যেভাবে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কোথাও নবীন প্রবীণ দ্বন্দ্বকে আরও প্রথিত করেছে। এবং তুমি জানো যে তৃণমূলের মধ্যেই একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব অন্তত প্রকাশ্যে এসছে, বারবার নেতারা প্রকাশ্যে আনছেন। এবং তারই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন এবং শোনা যাচ্ছে বৈঠক করছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলেরই 5 নেতার সঙ্গে বৈঠক করেছেন দুদিন আগে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এবং সেই বৈঠকে তার ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা দাবি করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের যে প্রকল্পগুলো রূপায়ণের ক্ষেত্রে প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষুব্ধ, এমনকি যেভাবে 100 দিনের কাজের বকেয়া আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে তাতেও তিনি ক্ষুব্ধ। তার ঘনিষ্ঠ মহল দাবি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পান। যেখানে লোকসভা নির্বাচন এত বড় জোট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা পালন করছেন, সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন নিজেকে, কোনো নীতি নির্ধারণে থাকবেন না। অনন্ত তার ঘনিষ্ঠ মহল সূত্রে যা দাবি করা হচ্ছে তা নিয়ে একদম শোরগোল পড়ে গিয়েছে। তারপর আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুব্রত বক্সির মন্তব্য, পাল্টা কুণাল ঘোষের বক্তব্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এমনকি কুণাল ঘোষের মন্তব্য, ফিরহাদ হাকিমের আজকের বিস্ফোরণ, সব মিলিয়ে দলের অন্দরে, শাসক দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের পাশাপাশি যখন কার্যত নিজেদের মধ্যে যখন বাকযুদ্ধ চলছে, ঠিক সেই সময় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। আধ ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, যেটা জানা যাচ্ছে, এখনো বেরোননি। বেরোলে জানা যাবে যে আদৌ যে তৃণমূলের অন্দরে লোকসভা নির্বাচনের আগে যে দ্বন্দ্ব চলছে একদম প্রকাশ্যে এসে গেছে, সেই দ্বন্দ্ব নিরাময় হয়, আপাতভাবে বন্ধ হয়, যুদ্ধবিরতি হোক না এইভাবেই চলে, সেটা হয়তো পরে বোঝা যাবে। কিন্তু আজকের বৈঠকটা তাৎপর্যপূর্ণ এই কারণেই যে প্রেক্ষাপটে কার্যত তৃণমূলের মধ্যে
নেতাদের বক্তব্যে আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে তৃণমূলের দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্বের পাশাপাশি ঠিক সেই একদম সময় কৃষ্ণেন্দু, আধ ঘন্টা হয়ে গেছে এই বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। একদিকে যেরকম তৃণমূলের প্রবীণ নেতা সুব্রত বক্সির বক্তব্য আপনাদেরকে শোনালাম, অন্যদিকে তৃণমূলের আরেক বর্ষিয়ান নেতা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায় আলোচনায় থাকে। কি বলেছেন তিনি, আসুন শুনে নিই। যেইটা এত বড় ভারতবর্ষ, 29টা রাজ্য, 140 কোটির দেশ, এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। আর এর পাল্টা কুণাল ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো দেখলেন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি ঝাঁজ, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে, এটা উনি কেন বললেন? অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম। শুনুন কি বলেছেন কুণাল ঘোষ। এই যে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, তাতে তো কি পরিমাণ ঝাঁজ, কি পরিমাণ প্রভাব পড়লো সেটা তো সুদীপদা দেখতে পেলেন। তাহলে ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে এটা তো ওনার বলা সাজে না। উনি কেন বললেন? উনি বক্তৃতা করলে চলে গেছিলেন, তাই উনি যদি আরেকটু থাকতেন আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম। তা এই কথাগুলো যত সামনে আসবে যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, কিন্তু তাতে একটা ডিভিশনের লাইন হচ্ছে। আমরা বলছি তা নয়, আমরা বলছি সিনিয়ররা মাথার উপর থাকবেন, জুনিয়ররা থাকবেন, মিশিয়ে যেটা মমতাদি চান দলটা চলবে। আমরা অতি ভক্তি দেখাতে গিয়ে এই ডিভিশনের লাইনটা তৈরি করে ফেলছি, এটা উচিত নয়। এটা কিন্তু সাধারণ কর্মী, আমরা কর্মীদের কথা ভাবছি না। আমি এখান থেকে সরাসরি বিমল শঙ্কর নন্দর কাছে আসতে চাইব। সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, তিনি বলছেন বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা কিছু পাবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ। একটা কথা বলি, 5-6-এ পড়ার সময় একটা গান খুব বাজত, ওই কিশোর কুমার আশা ভোঁসলের গান। ওই গান গাইতে গিয়ে আবার পণ্ডিত স্যার আমাদের লাঠি নিয়ে তাড়া করেছিল। এটা হচ্ছে কি খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, ওই আমরা বেশ হাততালি দিয়ে দিয়ে গাইছি। পণ্ডিত স্যার বলছেন এই ক্লাস 5-এ অসভ্যতা হচ্ছে। এখন তৃণমূলের সেই একই অবস্থা, খুল্লাম খুল্লাম মারপিট করেঙ্গে হাম সব লোক। তার কারণ হচ্ছে একটা রাজনৈতিক দলের যদি সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে, একটা রাজনৈতিক দলের লক্ষ্য যদি ইনকামের দিকে চলে যায়, পকেট ভর্তির দিকে হয়, এটাই ঘটবে। হ্যাঁ, পশ্চিমবাংলা কিন্তু আলোচনার মধ্যে আছে, গোটা ভারতবর্ষে আলোচনার মধ্যে রয়েছে। কত চুরি হতে পারে সেটা পশ্চিমবাংলা আলোচনার মধ্যে রয়েছে। কটা নেতা জেলে গেছে সেটা নিয়ে আলোচনার মধ্যে রয়েছে, আরো কটা যাচ্ছে আলোচনার মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, তার যে দোসর কংগ্রেস, দুজনে মিলে কিভাবে লুটপাট করতে পারে সেটা নিয়ে আলোচনার মধ্যে আছে। সুতরাং চোরে চোরে মাস্তুতো ভাই, এই মাস্তুতো ভাইরা আলোচনার মধ্যে আছে। তাই চোর এবং চোর যাদের দলের দুজন শীর্ষ নেতা জামিনে থাকে, এদের নেতারা জেলে থাকে, এরাই মিলে আলোচনায় আছে। আমার একটাই কথা, বিমলবাবু যে এত কথা বলেন, তিনি একজন অধ্যাপক মানুষ, তাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, কিন্তু যখন তিনি এই কথাগুলো বলেন তিনি ভুলে যান যে চোরকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছিল, ইডি সিবিআই চার্জশিট মেনশন, তিনি তার বস। এইটাই তো দুর্ভাগ্যের বিষয় ওনাদের। আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে একটা পরিবারে মা, সন্তান, ভাই, ছোট ভাই, স্বামী, স্ত্রী সবার মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু যখন বাইরের থেকে কেউ বাড়িতে আক্রমণ করে তখন পরিবার ঐক্যবদ্ধভাবে লড়াই করে। সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, সুব্রত বক্সি হোক, কুণাল ঘোষ হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, সবাই দলের কর্মী।
কাকলি ঘোষ দস্তিদার কোন দলের নেতা? হলো মমতা ব্যানার্জি। কাকলি ঘোষ দস্তিদার কোন দলের এমপি? সৌগত রায় কোন দলের এমপি? মোদি অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করার পরে বাংলাতে মুখ থুবড়ে পড়বে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। আর বাকি সুদীপদা, বক্সিদা, কুণালদার মতো সিনিয়রদের আশীর্বাদ নিয়ে আমরা ছাত্র যুব সামনে থেকে লড়াই করব। বিমল বাবুরা কি করবেন সেটা বিমল বাবু ঠিক করবেন। কথা হচ্ছে আমার একটা ছোট্ট টেকনিক্যাল প্রশ্ন আছে, একটু কাইন্ডলি দেখবেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা শুনতে পাচ্ছি, মানে এবিপির পর্দায় আমরা বারবার দেখছি যে তৃণমূলের নেতারা একটা রিটায়ারমেন্ট পলিসি বা ভিআরএস পলিসি ঠিক করার একটা চেষ্টা করছে, মানে একটা এসওপি, যাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল। কে কিভাবে ভিআরএস নেবে, কে কিভাবে রিটায়ারমেন্ট নেবে। তাহলে বারবার যখন এই নবীন নবীন হ্যানা ত্যানা সব শুনছি, আমার তো একটা প্রশ্ন যাক যে রিজুর কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সব থেকে সিনিয়র এখন, ওনারই কি আপনার রিটায়ারমেন্ট চেয়ে বসছেন? এরকম কোনো প্রকল্প আছে বা এরকম কোনো ভাবনা চিন্তা আছে? সেটা বাংলা মানুষের কাছে বলতে পারে। আমি জানি না তোমার কলিগ কৌস্তব বাগচি হয়তো সোনিয়া গান্ধী রিটায়ারমেন্ট চাইছে। আমি কংগ্রেসের স্পোকসপারসন, কার কথা কাকে বলছো? তোমরা তোমাদের ভেতরে আছে না তার ভেতরে আছে না সেনাপতি অভিষেক ব্যানার্জি, এটা বলতে আমরা শুনতেও চাই। আমরা বলছি এগুলো ভিআরএস পলিসি ভেতরে হয়, এগুলো বুঝতে এগুলো ভিআরএস রিটায়ারমেন্ট স্কিমের ভেতরে। অজিত চৌধুরী নেতৃত্বে তোমরা শুনতে পাঁচবারে সেইটাকে সরাও। আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম বলছেন কুণাল ঘোষ। আসবো সবার কাছে, সুব্রত দত্ত। এটা ইন্ডিয়া অ্যালায়েন্সের আরে কি ইন্ডিয়া অ্যালায়েন্স হারবে? আসবো সুব্রত দত্ত। বিজেপি হারবে, আমি দায়িত্ব নিব। বিজেপি হারবে, বিজেপি হারবে, কংগ্রেস কেউ শুনতে পাবে না, এক এক করে কেউ শুনতে পাবে না, কারোর কথা কেউ শুনতে পাবে না। সুব্রত দত্ত আসবো বিমল বাবু, আশুতোষ আসবো। আপনাদের লজ্জা সুব্রত দত্ত। আমি বলছি কংগ্রেসের মধ্যে বিজেপি লজ্জা হলো, এমপি সাসপেন্ড করেছে, প্রধান বিরোধী দল এমপি সাসপেন্ড করেছে, গ্যাসের দাম কোথায়? ঠিক আছে বিমলদা, শুনেছে সবাই। আমি শুধু বলছি যে দেখুন, সিনিয়র তৃণমূলের নেতারা যা বলছেন আমরা সবাই দেখছি। ওনারা কোনো আতঙ্ক থেকে বলছেন কিনা সেটা আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না, ওনারা বলতে পারবেন। আমার শুধু মনে হচ্ছে যে একটা নাটক সেটা পশ্চিমবাংলায় আবার রিপিটেড হচ্ছে। এখানে খুঁজে বার করা দরকার, এখানে কোনো দিল্লির সরকারের পক্ষ থেকে কোনো একনাথ শিন্দেকে খুঁজে পাওয়া গেছে কিনা। যদি থাকে তাহলে মহারাষ্ট্রে যেমন অভিনয় হয়েছে ঠিক একই অভিনয় পশ্চিমবাংলায় চলছে। পশ্চিমবাংলার মানুষের সামনে আরও বড় বিপদ, যেমন মহারাষ্ট্রের মানুষের সামনে দিল্লির পক্ষ থেকে আরও বড় বিপদ তৈরি করা হয়েছে। আমি সুব্রত বাবুকে বলবো যে আপনি আর আপনার পুরো দল আলিমুদ্দিন স্ট্রিটে বসে একটু ওয়েব সিরিজগুলো কম দেখুন। সবকিছু এত চাঞ্চল্যকর, এত বিস্ফোরক, এত কনস্পিরেসি হয় না। একটু ওয়েব সিরিজ কম দেখুন। তুমি রেগে যাচ্ছ না? সেলিমকে একটু সরে যেতে বলুন। হলো তোমরা মমতাকে সরিয়ে অভিষেককে আনতে চাও তো? আনতে চাও? কত টাকা ডিল হয়েছে অমিত শাহ? শিখিয়েছে মমতা ব্যানার্জির আশীর্বাদে কুণাল ঘোষ তিনি আরো বিস্ফোরক। তিনি বলছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে এবার বিস্ফোরক কুণাল ঘোষ। আসবো যারা সিনিয়র জুনিয়র জ্ঞান দিতে আসছেন তাদের মুখে শুভেন্দুর বিরুদ্ধে কোনো কথা শোনা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের নন্দীগ্রাম নির্বাচন জিততে পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ জনতার দরবারে তারা বিক্রি করতে পারেন না। কারা ছিলেন নির্বাচনের দায়িত্বে, কেন পর্যালোচনা হলো না? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী সেখানে শুভেন্দুর কারচুপি কাজ করবে কেন? নন্দীগ্রামে যারা দলকে পিছিয়ে দিয়েছেন তারা আজ অভিষেককে পিছিয়ে যাওয়ার কথা বলছেন। দলের নেতৃত্বেরই একাংশকে নিশানা করে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কি বললেন আসুন শুনি। যারা সিনিয়র জুনিয়র জ্ঞান দিতে আসছেন তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না। মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন। কারা ছিল ইলেকশনের দায়িত্বে? কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে? মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে।
মার্গো সাবান বিক্রি করতে গেছে। এতগুলো আসনের মধ্যে কি তৃণমূল 200-র বেশি রেকর্ড সংখ্যক জিতলো না? জিতলো তো। তাহলে নন্দীগ্রামে কারা দায়িত্ব ছিলেন? মমতা দিত কি ওখানে ডোর টু ডোর ইলেকশন করবে না? তখন তো আমরা কেউ ছিলাম না। কারা দায়িত্ব ছিলেন? তার কি রিভিউ হয়েছে? মমতা ব্যানার্জি আকাশচুম্বী বাংলার সেরা মুখ, সেই মুখ প্রার্থী নিজে, তারপরেও শুভেন্দু অধিকারীর কারচুপি কাজ করবে কেন? পিছিয়ে অভিষেক যাবে না, যায় না। নন্দীগ্রামে দলকে পিছিয়ে যারা দিয়েছে তারা আজকে অভিষেককে পিছিয়ে যাওয়ার কথা বলছে। আমি এখান থেকে মহানন্দা কাঞ্জিলারের কাছে আসতে চাইবো। কুণাল ঘোষ তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বলছেন যে কেন শুভেন্দু অধিকারীকে কিছু বলা হয় না, এবং অন্যদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন কেন পর্যালোচনা হলো না? হ্যাঁ, দেখো, সাম্প্রতিককালে যে বিধানসভা নির্বাচনগুলো হলো সেখান থেকে কিন্তু কিছু কিছু শিক্ষা নিয়ে আরও প্রয়োজন আছে। রাজস্থানে অশোক গেহলট এবং সচিন পাইলটের যে দ্বন্দ্ব, নবীন প্রবীণ, মধ্যপ্রদেশে কমলনাথজিরও নবীনদের গুরুত্ব না দেওয়া, এগুলো কিন্তু বড় কারণ। সেগুলো অ্যাভয়েড করে গেলে কিন্তু খুব মুশকিল। কাজে এই শিক্ষাগুলো একটু নেওয়া দরকার। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুপক্ষরই কিন্তু কিছু দায় আছে, জনগণের প্রতি দায়। যেরকম অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করেছেন দিল্লিতে গিয়ে, এবং সারা ভারতবর্ষের লোক সেটা দেখেছেন 100 দিনের কাজের টাকার জন্য, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আন্দোলন, বিরোধীরা আন্দোলন করবেই। এটাকে মান্যতা দেওয়ার কিন্তু প্রয়োজন ছিল, যেটা কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম না। সিমিলারলি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যারা জেলে আছেন, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়াচ্ছেন, এটাও কিন্তু চিন্তার ব্যাপার। কাজে এই যে ফাটলটা, এটা কিন্তু রাজ্যবাসী ভালোভাবে নেবে না। আমি আরো বারবার বলছি যে ফাটলটা হচ্ছে সেখানে শুধু নবীন প্রবীণ এই কারণে নয়, সেখানে কিছু নীতিগত পার্থক্য দেখা দিচ্ছে, এবং দুপক্ষেরই দায় এটাকে মেটানো। কারণ আমি আবারও বললাম, তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে সবথেকে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে সংগঠন, একতা, যেটা আমরা কিন্তু দায় এটা বোঝা গেল। কিন্তু প্রশ্নটা হলো এই ফাটল কি মিটবে, এই অন্তর্দ্বন্দ্ব কি মিটবে? সরাসরি রিজুর কাছে আসতে চাইবো। রিজু, কুণাল ঘোষ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিয়ে প্রশ্ন তুলছেন, এবং যে নেতারা সেই সময় দায়িত্বে ছিলেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। দেখুন, কুণালদা যে প্রশ্নগুলো করেছেন, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। সরাসরি কুণাল ঘোষের যা বক্তব্য আমরা শোনালাম, কুণালদার জায়গা থেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। আমি একটাই কথা বলবো যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ, তৃণমূল কংগ্রেসের মুখ, বাংলার মুখ, আর তার ছবি বুকে নিয়েই আমরা সবকটা সিটে লড়াই করি। সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেভাবেই হোক, শুভেন্দু লোডশেডিং করে হারাক আর কারচুপি করে হারাক বা যাই নোংরামি করে থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়টা মেনে নেওয়া যায় না। কোথাও ভুল খামতি থেকেই থাকবে। এবার সেটা নিয়ে আমরা আমাদের অভ্যন্তরীণ আমরা দেখেছি ব্যাপারটাকে, আমরা বুঝেছি ব্যাপারটাকে। আর সেই জন্যই আপনি দেখুন না, যে বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে 1956 ভোটে লিড পেল, সেই নন্দীগ্রামে আজকের দিনে জেলা পরিষদের নিরিখে তৃণমূল কংগ্রেসের লিড 10,457 ভোটে। কি করে হয় এই মাসের মধ্যে? তার মানে আমরা আমাদের যেটুকু আমাদের অবভিয়াসলি কিছু না কিছু তো লেখুনা আছে, সেই লেখুনা আমরা মিটিয়ে নিয়েছি। আর ওই লোডশেডিং ফোডশেডিং করে একবার আপনি তুরুপের তাস খেলতে পারেন, একবার নোংরামি করতে পারেন, এটা তো বারবার সম্ভব না। সেই জন্য এখন পরিষ্কার 10,457 ভয়ঙ্কর রিগিং হয়েছে। কে? বিরোধীরা বলছে তো। নাচ না জানলে উঠোন বাঁকা, লড়াই করতে জানবে না চাকু ভোঁতা, এই তো হচ্ছে এদের লজিক। আজকে বিজেপি কি করে তাহলে 77টা পেল? বিজেপিও তো 77টা পেয়েছে, এরা দুজন শূন্য কেন? দেখুন, একটা জিনিস বুঝতে হবে, কংগ্রেস আর বামফ্রন্টকে তৃণমূল কংগ্রেস শূন্যে পরিণত করে, কংগ্রেস আর বামফ্রন্টকে শূন্যে পরিণত করেছে বাংলার মানুষ। আমাদের বাংলার মানুষ 213টা আসন দিয়েছে, বিজেপিকে 77টা দিয়েছে। কংগ্রেস আর বামফ্রন্ট যদি এইসব নাটকের গল্প বলে, শুভেন্দু অধিকারী যে সরাসরি চোর বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে কেন মন্ত্রীরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ান নেতা মন্ত্রীরা হচ্ছে, তারা কেন সরাসরি আক্রমণ করেন না শুভেন্দু অধিকারীকে? এ নিয়েও প্রশ্ন তুলেছেন বিমল শঙ্কর নন্দ।
আমি এই আলোচনায় আর যাবো না। ওদের নিজেদের দলে ওরা যা খুশি করুক গে যাক। কুরুবংশের গদা যুদ্ধ নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে নন্দীগ্রামের মানুষদের প্রতি আমার সেই দিন শ্রদ্ধা বেড়েছে যখন ওই ভয়ঙ্কর সিপিএমকে ওরা রুখে দিয়েছিল, এবং সিপিএমের পতন নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল। আমি জাস্ট একটা লাইনেই শেষ করব, এই তৃণমূলকে ধ্বংসের প্রক্রিয়া নন্দীগ্রাম থেকে শুরু হবে, এবং সেটা আমরা করে দেখাবো। ওই হলদি নদী দিয়ে ভাসিয়ে এদের বঙ্গোপসাগরে ভাষা বই and Manipur will do that. শুভেন্দু মাইনাস 10,000 আরে আমরা কি বলতে পারবো না? আমি বলছি আরে হয়েছে বিমলবাবু, হয়েছে। পশ্চিমবাংলার মানুষের কাছে বারবার আর চোজেন অপোজিশন তৃণমূল সেট করতে পারবে না। এক, 2 নম্বর কথা হচ্ছে যে বিমলবাবু আপনি ক্লিয়ারলি শুনে রাখুন, ইন্ডি জোট আপনাদের পিন্ডি চটকাবে। আপনাদের আমি বললাম তো, আরে আপনার কানে গন্ডগোল, আপনার কানে গন্ডগোল। ইন্ডি জোট আপনাদের ইন্ডি জোট বিজেপির পিন্ডি চটকাবে। শূন্য দেখো এই যে বিমলদা বলছেন আমার পাশে বসে আপকি বার 400 পার, 400 পার মানে 4,000 টাকার গ্যাস খাবে। 4,000 টাকার গ্যাস খাবে যা অবস্থা। আমি তোমাকে তথ্য দিয়ে রাখি, ব্যাপারটা হচ্ছে যে বিজেপি এত লাফালাফি করছে, আসলে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে টার্গেট দিচ্ছে কেন বারবার সেলসম্যানের মতন? তার কারণ হচ্ছে বিজেপির আর কোথাও জায়গা নেই। যা দেখা যাচ্ছে বিগত যে ইলেকশন, ওই মহানন্দাদি একটা কথা বলছিলেন, আমি বলছি মোদির কি কোনো দায়বদ্ধ নেই ইভিএম এর প্রতি? ইভিএম তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমরা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি দেখছি? আমরা গোটা পৃথিবীর মানুষ দেখছে যে এমন একটা দেশ ভারতবর্ষ যাকে আমরা শ্রদ্ধা করি ইন দ্য সেন্স কি ডেমোক্রেসি, এত বড় ডেমোক্রেসি, ডেমোক্রেসিটাকেই তো মানে নষ্ট করে দিতে চাইছি, কনস্টিটিউশনটাকে নষ্ট করে দিয়েছি। আরে আবার আরে আপনারা হেরেছেন ভোটের সাথে, ভোটের সাথে আপনারা হেরেছেন। কংগ্রেস এগিয়ে আছে, কংগ্রেস 10 লাখ ভোটে এগিয়ে আছে রে ভাই। সিপিএম 10 লাখ ভোটে এগিয়ে আছে, 35,000 জিতবে আছে, আমাদের এড আছে। আরে করে জিতবেন না, কংগ্রেস করবেন না, বুঝবেন না, বিজেপি চ্যানেলে হবে না। আমি বলে দিয়েছি চ্যানেলে জানি না বিজেপি এগিয়ে বলছে, অমিত শাহ এগিয়ে সাসপেন্ড করতে হলো, এটাই ভয় না আপনাদের? রাহুল গান্ধীকে সাসপেন্ড করতে হবে, মল্লিকার্জুন খাড়গেকে সাসপেন্ড করতে হবে। দেশটা আপনারাই সাসপেন্ড করবেন, আমরা জানি তো। আপনাদের চলে যাবে, সাসপেন্সে চলে যাবে, আমরা জানি। সবাইকে সাসপেন্ড। আশুতোষ, বিমল শঙ্কর নন্দ আসবো আমরা। দেখুন, আত্মতুষ্টির জায়গাটা কিন্তু রাজনীতিতে নেই। পরম শক্তিশালী হিটলারেরও পতন ঘটেছে, চাউসেস্কুরও পতন ঘটেছে। কাজে সেই রবীন্দ্রনাথের কথায় পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। কাজে এইটা একটু মনে রাখা দরকার যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। কাজে জনগণ আমাদের সঙ্গে আছে, এই গর্বটা না করা ভালো। জনগণের স্বার্থে কাজ করা উচিত। ইন্ডিয়া জিতবে, মোদি হারবে, শুভেন্দু অ্যারেস্ট হবে। পশ্চিম বাংলায় কথা জেনে যাবে আগে ঠিক করুন। বিজেপি হারিয়ে বিনা রাজনীতির অবসান চাই আমরা বিচারে। গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে যেটা আমরা হারাবো, গোটা ভারতবর্ষে হারাবো। এই প্রধানমন্ত্রী চায় না জায়গা বাধ্য হবে। এই বিতর্ক এখানেই শেষ করতে হবে, কারণ এ নিয়ে বিতর্ক চলবে। তবে কোন দিকে? এই যে বৈঠক কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, সেই বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে আমাদের নজর থাকবে।